আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজ আমার সঙ্গে রয়েছেন, হ্যাঁ, আমরা যেরকম শুরু করেছিলাম, মানে অলরেডি আমরা শুরু করে দিয়েছি, তরুণদের কথা শুনবো, তরুণদের গান শুনবো, তরুণরা কিভাবে এই সময়টাকে দেখছে সেই কথা শুনবো। আজও রয়েছে এক তরুণ গায়ক, সায়ক। নমস্কার। সায়ক দাস। সায়ক, তোমাকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমিও খুব প্লিজড আচ্ছা, এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি তো আমাদের এই অনুষ্ঠানটা মানে শোনার মতন অবকাশ হয়নি কখনো আর কি। কিছুটা আমি দেখেছি, তাই কিছু পার্ট আমি দেখেছি। আচ্ছা, বাহ, পার্ট দেখেছো? কিছু পার্ট দেখেছি। আচ্ছা, কেমন লেগেছে একটু ছোট্ট করে? ভালো লেগেছে আমার মনে হয় একটা সেশন যেখানে ইনফরমেটিভ কিছু কথা মানুষের কাছে পৌঁছচ্ছে, আচ্ছা, এবং তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার হচ্ছে। আমার মনে হয় এটাই খুব একটা মানে খুব ভালো জিনিস, বিকজ আজকের ডেটে মানে এইভাবে একটা কনস্ট্রাকটিভ কনভারসেশন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের এক্সপিরিয়েন্সেস, এটা অনেক বিরাট ব্যাপার। তো আমার ভালো লাগছে এই ব্যাপারটা। খুব ভালো লাগলো যে এত সুন্দর করে বললো। আর হচ্ছে আরো একটা কথা, সায়কের সঙ্গে খুব বেশি আমার পরিচয় নেই। ও গায়ক, কিন্তু ওর স্বকণ্ঠে সামনাসামনি গান কিন্তু শুনিনি। ওর গান শুনেছি ওর অ্যালবামে। তো তোমার এই অ্যালবামে গান গাওয়া, তোমার জার্নিটা একটু ছোট থেকে শুনি, যে তোমার কিভাবে গানের প্রতি আকর্ষণ। হ্যাঁ, গানের কথাতে তো অবশ্যই আসবো, কিন্তু একজন তরুণ হিসাবে এই সময়ের একজন নাগরিক, এবং তুমি শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে তুমি কর্মসূত্রে যুক্ত, মানে যাতায়াত তোমার রয়েছে। তোমার সময়টাকে কিভাবে দেখো? এই সময়টাকে শুধু পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষ বা তার বাইরে সময়ের তরুণরা এই কালচার নিয়ে, যে যার কালচার নিয়ে কিভাবে ভাবছে, একটু ছোট্ট করে একটু শুনি, তারপর তোমার গানে যাব। প্রথম কথা তো আমার ব্রট আপ সিকিমে। বেসিক্যালি সিকিমে যখন ছিলাম সেখানে ওয়েস্টার্নাইজড কালচারটা প্রচুর ভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে। সেই ক্ষেত্রে ওয়েস্টার্ন মিউজিক, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে লেড জেপলিন থেকে শুরু করে এদেরকে শুনে বড় হওয়া। তারপরে আস্তে আস্তে যখন বুঝলাম বা মিউজিকটা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে মিউজিকটা আমাকে ভিতরে ধরছে, তো আমার পার্সোনালি ছোটবেলার থেকেই একটা জিনিস মনে হয়েছে যে আমার মনে হয় মিউজিক ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। মিউজিকটা আমার কাছে একটা গল্প বলার মতন। সে আমি যখন গান গাইছি বা গান লিখছি বা গান কম্পোজ করছি, তখন আমার মনে হয় যে এটা একটা স্টোরি টেলিং এর মতনই যাওয়া উচিত। আচ্ছা, তুমি গানও লেখো? হ্যাঁ, আমি গানও লিখি। আমার কিছু আছে। তারপরে নানান ধরনের কাজ এবং একাডেমিক্স এর জন্য এবং চাকরির সূত্রে এইদিকে করে আমি খুব একটা কন্টিনিউ করতে পারি না বা পারিনি, বাট ভেতরে ভেতরে কোনো না কোনো জায়গা থেকে তো কোনো না কোনো জায়গায় হয়তো বাড়িতে বসে কম্পোজিশনস গুলো নিজের করতাম, কিছু লেখালেখি হলো কাজ করতাম, সেই লেখালেখির কাজগুলো রেখে দিতাম নিজের কাছে। তারপরে আবার একটা টাইমের পরে গিয়ে যখন আমি একটু নিজেই সেট হয়ে গেলাম, রিল্যাক্স হয়ে গেলাম, বা এবং এইভাবে বলতে পারি যে আমার মিউজিক নিয়ে কিছু করার টার্গেট সেরকম মনে হয় না এখন। আমার মনে হয় যে এখন আমার কাছে এটা খুব প্যাশনেটলি একটা হ্যাবিট, যেটা আমি করছি, ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস। ব্যাপারটা ওইভাবেই আমি বলছি, মানে আমি আর ডেসপিরেশনটা যেটা আমার আগে ছিল মিউজিকের ক্ষেত্রে, সেই ডেসপিরেশনটা এখন আর নেই। কেন নেই? মানে আমার মনে হয় ডেসপিরেশন যদি ওই সময় থাকে কিছু একটা মানে কর্নারে, তখন আমার মনে হয় কি জিনিসটা হয়তো মানে ওই যে বলে না যে লেবু বেশি চটকালে তিতে হয়ে যায়, ব্যাপারটা ওরকমই। আমি এখন ওয়ে মোর বেটার মিউজিক করছি। আমার এখন মিউজিক করাতে আমার খুব রিল্যাক্সড ভাবে করছি। আমি আমার ওয়ার্ক লাইফটাকেও ব্যালেন্স করতে পেরেছি ভালো মতন করে। আগে যেরকম তোমাকে তো প্রচুর জায়গায় ঘুরতে হয়, তুমি কি করে সেই ব্যালেন্সের জায়গাটা? হ্যাঁ, মানে এটার জন্য এটাও বলবো যে আমি যাদের সাথে মিউজিক করি, আমার ব্যান্ড কেওস করাও প্রচন্ড কোঅপারেটিভ এখানে, এবং আমার অফিসের জন্য আমাকে অন সাইটে ইন্ডিয়ার বাইরে যখন যেতে হয়, তখন আমি ওদেরকেও সেই জিনিসটা, ওরাও বোঝে ব্যাপারটা। বাট এখানে আমার মনে হয় ভিতরের একটা ইনার কোঅপারেটিভ
একটা মেন্টালিটি সবার আছে, ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে সবার মধ্যে, তো সেইভাবেই আমরা এখন করছি। অ্যান্ড আমার যেটা আপনার প্রশ্ন ছিল সেটা হচ্ছে এখনকার জেনারেশনের ক্ষেত্রে মিউজিকটা, আমার মনে হয় এখনকার জেনারেশন আর ওয়ে মোর স্মার্টার, মানে আমার মনে হয় এই কারণে, কারণ ডিজিটালাইজেশনের একটা অদ্ভুত ইনফ্লুয়েন্স সবার মধ্যে পড়েছে। আগে যেরকম একটা ব্যাপার ছিল যে আর্টিস্টিক একটা নেচার মানুষের মধ্যে থাকা সত্ত্বেও সে ওটাকে এক্সিকিউট করতে পারতো না বা একটা রাইট প্ল্যাটফর্ম পেত না। আমার মনে হয় এখন সেই জায়গাটা ইন্টারনেট করে দিয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডটা করে দিয়েছে। এখন যদি প্রতিভা কারোর মধ্যে থাকে, সে আর তার মধ্যে যদি রাইট ইন্টেনশন আর ডিজায়ার থাকে, সে নিশ্চয়ই এটাকে ডিজিটাল ওয়েতে মানুষের কাছে প্রকট করতে পারে, আমার মনে হয় এটা। সো এন্ড আই থিংক দে আর ডুইং গুড, ওরা খুব ভালো কাজ করছে। আমি তো এখন রোজই শুনছি ইয়াং জেনারেশন যারা 20 থেকে 30s এর মধ্যে মিউজিক করছে, ওই এজের ছেলেপেলেরা খুব ভালো মিউজিক করছে, আর এবং ওদের কাছ থেকে আমার মানে নতুন করে শিখতে হচ্ছে আর বুঝতে হচ্ছে। মানে আমি সবসময় শুনতে থাকি যে কাদের কোন অ্যালবামস বেরোচ্ছে, কি বেরোচ্ছে, কোন কিভাবে হচ্ছে ব্যাপারটা, ফর্মটা, এবং টেকনিক্যালি দে আর ভেরি স্ট্রং। মানে ওরা টেকনিক্যালি এত স্ট্রং, মানে আমি হয়তো ওরকম স্ট্রং না, মানে আমাদের জেনারেশনের লোকরা হয়তো এরকম স্ট্রং না, বাট দে আর ভেরি স্ট্রং। ওরা জানে যে ওদের মানে কোন জায়গাটাতে কি শিখলে কিভাবে কি এক্সিকিউট করতে পারে। সো আমার মনে হয় একটা ভালো ডিজিটাল ওয়ার্ল্ডের একটা বড়সড় ইনফ্লুয়েন্স আছে আজকের ডেটে ইউথের প্রতি, এবং দে আর কেপেবল নাফ, দে আর ইউটিলাইজিং ইট, খুব সুন্দরভাবে ওরা ইউটিলাইজ করছে ব্যাপারটাকে। তো এটাই। আচ্ছা, তুমি তো মানে পেশাগত দিকটা প্রফেশনালি তোমার জায়গাটা অন্য বলে তুমি হয়তো এখানে সেভাবে ব্যাপারটাকে দেখছো না, তাই না? কিন্তু যারা প্রফেশন হিসাবে মিউজিকটাকে নিচ্ছে পেশা হিসেবে, তাদের দৃষ্টিভঙ্গিটা নিশ্চয়ই আলাদা হবে। নিশ্চয়ই হবে। আমার মনে হয় যে আর্ট এবং আর্টিস্ট এর কোনো পার্টিকুলারলি লেভেল হয় না। আচ্ছা, আমার মনে হয় এখন যা জেনারেশন এবং এখন যা পরিস্থিতি, রাইট এই যেটা বললাম, রাইট ইন্টেনশন আর রাইট ডিজায়ার, মানে আমি যদি মিউজিকটাকে প্রফেশনালি নেই, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমি ওটা প্রফেশনালি নেব, এবং তার জন্য আমাকে কি কি করতে হবে সেটা আমাকে একদম গোড়ার থেকে প্ল্যান করতে হবে। মানে অনেকজন বলে যে মিউজিক শুরু করা বা শেখা বা মিউজিক করা বা আর্ট বা আর্টিস্ট হওয়া কোনো বয়স নেই, সেটা আমি মানি, কিন্তু এটা প্রচুর উদাহরণও রয়েছে, অ্যাবসলিউটলি, তাই না? অনেক মানে অনেকদিন চাকরি করার পর, আমি কারো নাম নেব না, কেননা এই চ্যানেলে তুমি গায়ক আর কেউ নেই, তো সেখানে অনেকে বহুদিন চাকরি করার পর সেটা ছেড়ে দিয়ে এসে ভারতবর্ষে, বাংলাদেশে প্রচুর নাম করেছে। এবং প্রসঙ্গক্রমে তোমার কথাতে যাব, তবু একটু বলছি, সাম্প্রতিক একটা ব্যান্ডের গান নিয়ে যেখানে রাজনীতি এসে গেছে, হ্যাঁ, সেটা নিয়ে, সেটার নামও বলবো না, আর্টিস্টের নামও আমি বলবো না, সেই গানটা নিয়ে ভীষণভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে। তুমি কি মনে করো, সেটা কি বিতর্কের কোনো অবকাশ রয়েছে, নাকি সৃষ্টি হিসেবে ধরলে হয়, তাই না? আমার মনে হয় ওই যেটা বললাম, ক্রিয়েশন হ্যাজ নো লেবেল। একদম তাই, একদম তাই। এটা নিয়ে এত বিতর্ক কিসে? হ্যাঁ, আমি রান্না হয় শ্যাম হয়েছে, যেহেতু শ্যাম রাজনীতির মানুষ, সেহেতু এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাদের এটা বিতর্ক করার মতন মনে হয়েছে তারা করবেন, এবং আমার মনে হয় আর্টটাকে সেভাবে না ধরলেই ভালো। আর্ট একটা ক্রিয়েশনের মতন করেই রাখা উচিত। একদম তাই, আমার তাই মনে হয়। হ্যাঁ, এবার তুমি তোমার প্রসঙ্গে যেটা বলছিলে যে বিভিন্ন জায়গায় যাওয়া, নিজেকে ব্যালেন্স করা, সেটা একটু শুনি। প্রথম কথা তো একটা, মানে যখন কর্পোরেট লাইফে যখন আপনি থাকবেন, তখন মনে হবে কি যে আপনি একটা রোবটিক লাইফ লিড করছেন। বাট আমি এটাও বলবো যে যেহেতু আমি অপরচুনিটিস পেয়েছি ডিউ টু মাই ওয়ার্ক, প্লাস নিজেরও আমার একটু ছিল, আমি প্রচুর ট্রাভেল করেছি, প্রচুর কান্ট্রিজে ঘুরেছি, এবং তারপরে আমার যখন ডিফারেন্ট কান্ট্রিজ, ডিফারেন্ট কালচার, বিভিন্ন লোকের সাথে মিশেছি, তখন আমি আমার মনে হলো যে মানুষের জীবনের বাঁচার পদ্ধতিটা অনেক ডিফারেন্ট। আমরা হয়তো একটা প্যাটার্নে বড় হয়েছি, দেখে বড় হয়েছি, সেই প্যাটার্নটাকে সাইকোলজিক্যালি মাথায় একটা স্টেপ ওয়াইজ একটা অ্যালগরিদমের বেস করে ধরে নিয়েছি যে এটাই আইডিয়া, এটাই নিয়ম।
তা তো নয়, কিন্তু এর বাইরে যে জগৎটা কিভাবে বড় এবং জগৎটাকে কিভাবে মানুষ এক্সপ্লোর করছে সুন্দরভাবে, এবং পৃথিবীটা এত সুন্দর, মানুষের চিন্তাধারা এত সুন্দর হতে পারে, আমরা কোনোদিন সেটা ভাবিনি। এবং আমি কিছু ক্রেডিট আমার ট্রাভেল করা ডিফারেন্ট কান্ট্রিজে এবং ডিফারেন্ট লোকের সাথে মেশা আমাকে প্রচুর ইনফ্লুয়েন্স করেছে to explore myself or discover certain things inside me. ঠিক ঠিক, তাই তো হয়, বলে না যে বিশ্ব খুলে যায়, তুমি বাইরে গেলে তুমি যে কখন ভেতরে ভেতরে একেবারে জগতে রয়ে যাবে সেটা তুমি টের পাবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, জীবনটার মানে প্রচুর ডাইভার্সিফাইড একটা জায়গা আছে যেটাকে ডিসকভার করা উচিত। আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমি ওয়ার্ক লাইফটাকে এবং পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারি, আমার মনে হয় করা যেতে পারে। সেটা ইটস জাস্ট নিজের ওপর। আমি সবসময় এই জিনিসটা ভাবতাম, এবং আমার কিছু জীবনে প্রচুর ভালো মানুষদের সাথে আমার পরিচয় হয়েছে বাই গডস গ্রেস, এবং তাদের থেকে একটা জিনিস আমি শিখেছি যে স্কিল থেকে বড় হচ্ছে উইল। তো একটা রাইট উইল যদি কারোর মধ্যে থাকে, সে স্কিলকে এনি টাইম বিট করতে পারে। তো উইলিংলি যদি কিছু জিনিস করা যায়, ব্যালেন্স সবকিছু করা যায়। 24 আওয়ার্স একটা খুব বড় টাইম একদিনে, শুধু ব্যালেন্স করতে হবে কিভাবে, যদি রাইট ইন্টেনশন। এটাই আমার মনে হয়। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন সেটা করার জন্য। একদম একদম, এবং আমার মানে প্রচুর গুড উইশেস থাকলো তোমার জন্য। হ্যাঁ, আর তুমি গানও লেখো, গানও গাও, একটু ছোট্ট শুনি, কেননা তোমার গাওয়া গান সামনাসামনি বসে শোনা, সেটা আমার কাছে একটা ভালো এবং একটা বড় প্রাপ্তি হবে, আমার দর্শকরাও শুনতে পাবেন। একটু শুনি। আমি একটা দুটো লাইন আমি গাইবো, আমাদের হিন্দি সিনেমারই গান একটা গাইবো। এই মুহূর্তে আমার গলা খুব ট্রাবল করছে, গলা ভেঙেই আছে, বুঝতেই পারছো। আচ্ছা আচ্ছা, হোক, এখানে জাস্ট একটু টাচ করে যাবা। ঠিক আছে। আর ওখানে তোমার ছবিটা, কিছুক্ষণ আগে এই অ্যালবামটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। গান এবার সামনাসামনি আমরা গান শুনবো, গান খুঁজে পেয়েছি। না আয়ে হো না आओगे ना फोन पे बुलाओगे ना शाम की करारी चाय लबों से यूं पिलाओगे ना आए हो ना आओगे न दिन ढले सताओगे न रात की नशीली बाय नींद में जगाओगे। गए तुम गए हो क्यों साथ बाकी है, गए तुम गए हो क्यों रात बाकी है, गए तुम गए हम थम गए हर रात बाकी है, गए क्यों जिए क्यों गए क्यों जिए क्यों। খুব ভালো। তোমার লেখা সুর করা নেই? না, আমি একটা প্রিপেয়ার্ড না সেটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম, আবারও তো হবে। এবার বলছি, তোমার এই যে ব্যান্ডে চলে আসা, নিজের যে ইচ্ছে ছিল ব্যান্ডে গাইবে, সেই জায়গাটা একটু শুনি, কিভাবে এটার শুরুয়াতটা? আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই আমার একটা ওয়েস্টার্ন মিউজিক এর প্রতি লোভ ছিল, এবং তখন মনে হচ্ছিল যে একটা ব্যান্ড ফর্ম করে করবো। তখন একটা ব্যান্ড ফর্ম করিও, নিজস্ব একটা ব্যান্ড ফর্ম করি, কিছু মিউজিশিয়ানের কাছে যাই, বলি যে আমি নতুন, আমার সাথে কি তুমি বাজাবে, একসাথে মিলে আমরা কিছু ক্রিয়েট করতে পারি কিনা। ওরাও হ্যাঁ করলো, পজিটিভ আনসার্স দিল, এবং তারপর থেকে যাত্রা শুরু। কিছু গান লেখা শুরু করলাম, বাবা কিছু এক দুটো গান লিখলো, সেই গানের থেকে সুর দিয়ে আমরা পারফর্ম করলাম, সেটার একটা অ্যাপ্রিসিয়েশন পেলাম। তারপরে আস্তে আস্তে ব্যান্ডে যা হয় যে ওটাকে কন্টিনিউটি করাটা একটা মুশকিল হয়ে যায়। এক দুটো আলাদা ব্যান্ডেও আমি গান করতাম। তারপরে আস্তে আস্তে এখন যখন আমি আবার শিলিগুড়ি ফিরলাম, ফেরার পরে যখন এই কিয়স্কের সাথে আমি এখন যখন যুক্ত হলাম, তখন আমার মনে হলো যে না, এখন যখন আমি এখানে আছি এবং এটাকে খুব সেটেল করে সুন্দরভাবে প্যাশনেটলি এটাকে কন্টিনিউ করব, তাই এখন সেটা করার চেষ্টা করছি।
জানি না ফিউচারে কি হবে, বাট এখন মানে উইল এন্ড এফর্টটা আছে। মানে এখন তুমি মানে তোমার চাকরির জায়গাটা, কাজের জায়গাটা, সেটার সঙ্গে এটা একেবারে মানে যেটাকে বলে টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ করতে হয়। আচ্ছা, খুব ভালো লাগলো শায়কের সঙ্গে কথা বলে। আর তোমার গানটা ওখানে পজ করা আছে, তোমার একটা নতুন অ্যালবাম বোধহয় 15th অগাস্টে রিলিজ করেছে, মানে এই গানটা অ্যাকচুয়ালি এটা চালিয়ে দাও। ওটাই আমার মনে হয় আমাদের দর্শকদের একটু শোনালে 15th অগাস্টে আমরা একটা প্ল্যান করেছিলাম ট্রিবিউট দেব, তো এটা একটা সিনেমারই গান, হিন্দি সিনেমারই গান, এটা ইন্ডিপেন্ডেন্স ডে ট্রিবিউট দেওয়ার জন্য এই গানটা। এটা সাউন্ডটা বাড়িয়ে দাও। চলে যাও। খুব ভালো, দারুণ দারুণ। আমার মনে হয় এই পুজোর আমেজে আমাদের দর্শকরাও নতুন ভাবে কিছু পেলেন। আমাদের আড্ডাগলির অন্দরমহলে এই পর্ব আজ এখানেই শেষ করছি। শায়ক, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, আবারও তোমাকে আমরা ডেকে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে আড্ডাগলির অন্দরমহলে পরের পর্বে। নমস্কার।